আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। কর্পণের জগতে কোনো প্রতিষ্ঠান কেন সফল হয় আর কেনই বা হুড়মুড় করে ভেঙে পড়ে? এর পেছনের অদৃশ্য চালিকা শক্তিটা আসলে কি? ক্যারল ডোয়েকের বিখ্যাত মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক অনুযায়ী আসল খেলাটা লুকিয়ে আছে আমাদের মাইন্ডসেট বা মানসিকতার ভেতর। ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেট কিভাবে পুরো একটা কোম্পানির উত্থান পতন নির্ধারণ করে দিতে পারে, আজ আমরা সেই দারুণ ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের এই বিশ্লেষণে আমাদের যাত্রাপথটা হবে ঠিক এরকম। প্রথমে আমরা জানব লিডারশিপের দুটি মাইন্ডসেট সম্পর্কে, এরপর দেখব এনরনের ট্যালেন্টের ফাঁদ, তারপর আসব দুজন সম্পূর্ণ ভিন্ন লিডারের তুলনামূলক আলোচনায়, লি আয়াকোকা এবং জ্যাক ওয়েলচ। শেষে আমরা কর্পোরেট কালচারের সংঘাত নিয়ে কথা বলবো এবং কিভাবে একটি গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলা যায় তা জানব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিভাগ, লিডারশিপের দুটি মাইন্ডসেট এবং এর মনস্তাত্ত্বিক ভিত্তি দিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম। ফিক্সড মাইন্ডসেট বা স্থির মানসিকতা বিশ্বাস করে যে মানুষের মেধা আর স্কিল একদম জন্ম থেকে ফিক্সড বা নির্ধারিত। এই ধরনের মানসিকতা সব সময় পারফেক্ট হতে চায় আর ব্যর্থতাকে ভীষণ ভয় পায়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের ধারণাটা পুরো উল্টো। এরা বিশ্বাস করে যে চেষ্টার পরিশ্রম দিয়ে যে কোনো দক্ষতা অর্জন করা সম্ভব। চ্যালেঞ্জ নিতে এরা পিছপা হয় না আর ভুল করাটাকে এরা শেখার একটা দারুণ সুযোগ হিসেবে দেখে। এই একটা বেসিক পার্থক্যই কিন্তু ঠিক করে দেয় কে সামনে এগিয়ে যাবে আর কে একই জায়গায় আটকে থাকবে। বিষয়টাকে আরেকটু সহজভাবে বোঝার জন্য একটা খুব মজার পরীক্ষার কথা ভাবা যাক। কিছু লাফানো পোকাকে একটা কাঁচের জারে রেখে ঢাকনাটা বন্ধ করে দেওয়া হলো। পোকাগুলো স্বাভাবিকভাবেই লাফাতে শুরু করল আর বারবার ঢাকনায় ধাক্কা খেতে লাগল। বেশ কিছুদিন পর যখন ওই ঢাকনাটা সরিয়ে নেওয়া হলো, তখন এক অদ্ভুত কাণ্ড দেখা গেল। পোকাগুলো চাইলেই জারের বাইরে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু তারা ঠিক ওই ঢাকনার উচ্চতা পর্যন্তই লাফাচ্ছিল। মানে তারা নিজেদের মনে একটা অদৃশ্য সীমানা তৈরি করে নিয়েছিল। ফিক্সড মাইন্ডসেট ঠিক এভাবেই কাজ করে। পরিস্থিতি মানুষের মনে একটা কৃত্রিম লিমিটেশন সেট করে দেয়, আর মানুষ কোনো প্রশ্ন ছাড়াই সেটাকে চিরস্থায়ী বলে মেনে নেয়। এবার মনস্তত্ত্ব থেকে একটু কর্পোরেট দুনিয়ার দিকে তাকানো যাক। আমাদের দ্বিতীয় বিভাগ, এনরন ট্যালেন্টের ফাঁদ। 2001 সালের দিকে আমেরিকার বিখ্যাত কোম্পানি এনরনের সেই ভয়াবহ পতনের কথা তো সবারই জানা, তাই না? কিন্তু এর পেছনের কারণটা কি ছিল? কারণটা ছিল তাদের ফিক্সড মাইন্ডসেট কালচার। এনরনের একটা পাগলামি ছিল, তারা সবসময় সবচেয়ে ব্রিলিয়েন্ট বা জন্মগত ট্যালেন্টেড লোকজনকে নিয়োগ দিত। তাদের কালচারটা এমন বিষাক্ত হয়ে উঠেছিল যে সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়, তুমি যেহেতু ট্যালেন্টেড, তার মানে তোমার কাছে সব উত্তর আগে থেকেই থাকতে হবে। ফলে কোম্পানিতে কেউ কোনো প্রশ্ন করার বা নতুন কিছু শেখার সাহস পেত না। কেউ নিজেদের ভুল বা অজ্ঞতা স্বীকার করতে চাইত না। এই ট্যালেন্টের অহংকার আর ফিক্সড মাইন্ডসেটই বিশাল এই কোম্পানিটাকে ভেতর থেকে একেবারে শেষ করে দিয়েছিল। এবার আসা যাক আমাদের তৃতীয় বিভাগে, লি আয়াকোকার গল্পে। এটি এমন এক লিডারের গল্প যার কাছে উদ্ভাবনের চেয়ে নিজের ইগো ছিল অনেক বড়। লি আয়াকোকার কেরিয়ারের গ্রাফটা একবার খেয়াল করুন। তিনি হেনরি ফোর্ডের অধীনে কাজ করতেন, কিন্তু একদিন বেশ অপমানজনকভাবে তাকে বরখাস্ত করা হয়। এই ঘটনাটা তার ফিক্সড মাইন্ডসেটে প্রবল আঘাত হানে। নিজেকে প্রমাণ করার একটা মরিয়া জেদ নিয়ে তিনি ক্রাইসলার মোটরসের সিও হিসেবে যোগ দেন এবং সত্যি বলতে শুরুতে কোম্পানিটাকে বেশ বড় একটা সাফল্যের মুখও দেখান। কিন্তু আসল সমস্যাটা শুরু হলো এরপর। তিনি নতুন গাড়ি বা উদ্ভাবনে ফোকাস করার বদলে কোম্পানির টাকা আর সময় ব্যয় করতে লাগলেন ওয়াল স্ট্রিটকে ইমপ্রেস করতে আর নিজের ইমেজ বাড়াতে। ফল যা হওয়ার তাই হলো, কোম্পানি আবার ডুবতে বসল এবং শেষ পর্যন্ত বোর্ড তাকে সরিয়ে দিতে বাধ্য হল। জাস্ট ভাবুন, টুডে আই অ্যাম আ হিরো বা আজ আমি একজন হিরো, এই একটা মাত্র বাক্য একজন ফিক্সড মাইন্ডসেটের লিডারের ভেতরের অবস্থাটা কতটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। এই মানসিকতায় বাইরের মানুষের ভ্যালিডেশন বা স্বীকৃতিটাই হয়ে দাঁড়ায় সৎ। যখন একজন লিডারের পুরো পরিচয় আর ইগো কেবল একটা সাফল্যের ওপর নির্ভর করে, তখন তিনি নতুন কিছু শেখার রাস্তাটা নিজেই বন্ধ করে দেন। তার একটাই লক্ষ্য থাকে, দুনিয়াকে দেখানো যে তিনি কোনো ব্যর্থ মানুষ নন। আর ঠিক এই ইগোটাই দীর্ঘমেয়াদী পতনের সবচেয়ে বড় কারণ। লি আয়াকোকার ঠিক বিপরীতে অবস্থান করছেন আরেকজন কিংবদন্তি লিডার, আমাদের চতুর্থ বিভাগ, জ্যাক ওয়েলচ। বিচারের চেয়ে শেখা বড়।
$490 বিলিয়ন, সংখ্যাটা জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, তাই না? এটি কেবল একটা সংখ্যা নয়, জ্যাক ওয়েলচের নেতৃত্বে জেনারেল ইলেকট্রিক বা জিই এর ভ্যালুয়েশন ছিল এটি। 1980 সালে তিনি যখন দায়িত্ব নেন, কোম্পানির মূল্য ছিল মাত্র $14 বিলিয়ন, আর 20 বছর পর তার গ্রোথ মাইন্ডসেটের জাদুতে সেই মূল্য গিয়ে দাঁড়ায় $490 বিলিয়ন। এই অবিশ্বাস্য আর্থিক সাফল্য একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় লিডারশিপে শেখার মানসিকতা থাকলে একটা কোম্পানিকে ঠিক কতটা ওপরে নিয়ে যাওয়া সম্ভব। জ্যাক ওয়েলচ আসলে কেমন লিডার ছিলেন সেটা স্টিভ বেনেটের এই কথাটা শুনলেই বোঝা যায়। আয়াকোকা যেখানে নিজের ইগো আর ইমেজ নিয়ে ব্যস্ত ছিলেন, ওয়েলচ সেখানে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে কর্মীদের কথা মন দিয়ে শুনতেন। তিনি কর্মীদের জন্মগত ট্যালেন্ট বা মেধা বিচার করতেন না, বরং তারা কিভাবে আরও দক্ষ হতে পারে সেই পথটা দেখাতেন। তার কাছে লিডারশিপ মানে শুধু ওপর থেকে হুকুম দেওয়া ছিল না, বরং পুরো টিমকে গাইড করা এবং একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই ছিল আসল। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, জ্যাক ওয়েলচ কিন্তু জন্ম থেকেই এমন পারফেক্ট গ্রোথ মাইন্ডসেট নিয়ে আসেননি। 1971 সালের একটা এইচআর রিপোর্টে তাকে নিয়ে বেশ কড়া সমালোচনা করা হয়েছিল। তাকে রীতিমতো অহংকারী বলা হয়েছিল এবং লেখা হয়েছিল যে তিনি সমালোচনা একদমই নিতে পারেন না। ফিক্সড মাইন্ডসেটের কেউ হলে নির্ঘাত রেগে আগুন হয়ে যেতেন। কিন্তু ওয়েলচ কি করলেন? তিনি এটাকে একটা ওয়েক আপ কল হিসাবে নিলেন। নিজের ইগোকে সরিয়ে রেখে তিনি নিজেকে ভেতর থেকে বদলাতে শুরু করলেন। এটাই হলো সত্যিকারের গ্রোথ মাইন্ডসেটের পাওয়ার। এতক্ষণের আলোচনা থেকে আমরা দুটি ভিন্ন জগতের চিত্র পেলাম। আমাদের পঞ্চম বিভাগ, কর্পোরেট কালচারের সংঘাত। চলুন এই দুজন লিডারকে একটু সামনাসামনি দাঁড় করানো যাক। একদিকে আয়াকোকা, যার মূল লক্ষ্যই ছিল নিজের ব্রিলিয়েন্স প্রমাণ করা। তিনি কর্মীদের জাজ করতেন এবং নিজের ইগো স্যাটিসফাই করাতেই বেশি ফোকাস ছিলেন। আর অন্যদিকে জ্যাক ওয়েলচ, যার লক্ষ্য ছিল কর্মীদের পোটেনশিয়াল বা সম্ভাবনাকে আরও উন্নত করা। তিনি কর্মীদের জাজ করার বদলে গাইড করতেন এবং নিরন্তর শেখার একটা পরিবেশ তৈরি করেছিলেন। এই তুলনামূলক চিত্রটা খুব স্পষ্টভাবেই প্রমাণ করে যে জন্মগত মেধার অহংকারের চেয়ে নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া এবং কর্মীদের বিকাশের সংস্কৃতি কর্পোরেট দুনিয়ায় অনেক বেশি শক্তিশালী এবং টেকসই। তাহলে প্রশ্ন হল, আমরা কিভাবে নিজেদের চিন্তাধারাকে বদলাতে পারি? আমাদের ষষ্ঠ এবং শেষ বিভাগ, গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলা। ফিক্সড মাইন্ডসেটের ওই ট্যালেন্ট জন্মগত ধারণাটা যে কতটা ভুল, বিজ্ঞান কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে। আধুনিক নিউরোসায়েন্সে নিউরোপ্লাস্টিসিটি বলে একটা দারুণ কনসেপ্ট আছে। এর মানে হলো আমাদের মস্তিষ্ক অনেকটা জিমের পেশির মতো কাজ করে। আমরা যখনই নতুন কোনো চ্যালেঞ্জ নিই বা নতুন কিছু শিখি, ব্রেনের ভেতরে নতুন নতুন নিউরাল কানেকশনস তৈরি হয়, ব্রেন আরও শক্তিশালী হয়। তার মানে জন্মগত বুদ্ধির চেয়ে আমাদের শেখার ইচ্ছে আর চর্চাটাই আমাদের বেশি দক্ষ করে তোলে। প্র্যাকটিক্যালি এই গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলার জন্য দারুণ কিছু কৌশল আছে। প্রথমেই অতীতের সেই সময়গুলোর কথা মনে করা দরকার, যখন অনেক স্ট্রাগল করার পর কোনো একটা কাজে সফলতা এসেছিল। এরপর খেয়াল রাখতে হবে ইমোশনাল ট্রিগারগুলোর দিকে। কখন আমরা সমালোচনা শুনে ডিফেন্সিভ হয়ে যাচ্ছি? অন্যকে ইমপ্রেস করার মানসিকতা বাদ দিয়ে ফোকাস করতে হবে শুধু শেখার দিকে। আর হ্যাঁ, না জানাটা কোনো অপরাধ নয়, তাই অজ্ঞতা না লুকিয়ে প্রশ্ন করার সাহস রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো, এমন মানুষদের আশেপাশে থাকতে হবে যারা জন্মগত ট্যালেন্টকে নয়, বরং পরিশ্রম আর শেখার মানসিকতাকে সম্মান করে। পুরো আলোচনাটি শেষ করার আগে একটি খুব গভীর আর গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। একবার চারপাশের পরিবেশের দিকে তাকিয়ে ভাবা যাক, যে প্রতিষ্ঠানে বা যে টিমে কাজ করা হচ্ছে সেখানকার মূল লক্ষ্যটা আসলে কি? কালচারটা কি কেবল কিছু নির্দিষ্ট মানুষের জন্মগত প্রতিভা আর ইগো প্রমাণের জন্য তৈরি, নাকি এটি এমন একটা জায়গা যেখানে সবার সম্ভাবনাকেই প্রতিনিয়ত উন্নত করার এবং প্রতিদিন নতুন কিছু শেখার সুযোগ রয়েছে? এই একটি প্রশ্নের উত্তরই কিন্তু বলে দেবে আগামী দিনের গন্তব্যটা ঠিক কোথায় হতে চলেছে। আশা করি আজকের এই বিশ্লেষণটি ম্যানেজমেন্ট আর মাইন্ডসেট নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন এবং শেখার এই দারুণ যাত্রার সাথেই থাকবেন।